15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দিলীপ বাবু কি বলছেন, দিলীপ ঘোষ কি বলছেন, সেটা আইন না, সেটা সংবিধান না। সংবিধান কি বলেছে সেটাই সাংবিধানিক নিয়ম। দিলীপ বাবু আগেও একাধিক কথা বলেছেন, আবার এখনও বলছেন, হয়তো আগামী দিনেও বলবেন। আসলে দিলীপ বাবুর রাজনৈতিক জীবনের যে সূচনা, দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের সূচনা সাম্প্রদায়িকতা, বিভাজন, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ওনার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। সুতরাং উনি ওই কথাগুলোই বলবেন। ওনার সংবিধানে, দিলীপ বাবুর সংবিধানে ওই কথাগুলোই আছেন, উনি বলবেন। পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, এই সমস্ত কথাগুলো দিলীপ বাবুর মস্তিষ্কে আছে। দিলীপ বাবু যখন প্রাথমিক স্কুলে পড়তেন তখন থেকে, উনি যেই আরএসএসের স্কুলে পড়তেন তখন থেকে ওনাকে এই শিক্ষাগুলোই দেওয়া হয়েছে। সুতরাং উনি সেই শিক্ষায় শিক্ষিত, সেই আদর্শে আদর্শিত, উনি সেখান থেকে কথাগুলো বলছেন। দিলীপ বাবুর কথার সম্পূর্ণ বিরোধিতা করছি, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে নিন্দা করছি, বিরোধিতা করছি, সমালোচনা করছি। আশা করব দিলীপ বাবু পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মন্ত্রী, আগামী দিনে এমন কোনো বক্তব্য, এমন কোনো মন্তব্য করবেন না যে কথাগুলোর সাংবিধানিক বৈধতা, গ্রহণযোগ্যতা থাকবে না, আমরা আশা করব। এখন যখন দেখছি যে পশ্চিমবঙ্গের সরকার নিজের উদ্যোগে, দায়িত্ব সহকারে, নিজ উদ্যোগে রেড রোড এবং মেয়ো রোড, কলকাতার ব্যস্ততম রাস্তা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আমরা জানি, এবং ভারতবর্ষের একটা ব্যস্ততম শহর, মেট্রোপলিটন সিটি, সেই শহর কলকাতা, সেই কলকাতার ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ করা, 1 দিন না, 2 দিন না, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 7 দিন বন্ধ করে ইয়োগা উদযাপন করা হবে। তাহলে এর দ্বারা সরকারের মানসিকতা এবং সরকারের উদ্যোগ খুব পরিষ্কার এবং খুব স্পষ্ট যে সরকার আসলে দ্বিচারিতা করছে, সরকার আসলে বিমাতৃসুলভ আচরণ করছে এবং বৈষম্যমূলক ব্যবহার করছে। সরকার কখনোই বৈষম্যমূলক আচরণ করতে পারে না। একজন আইনজীবী হিসাবে আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, সদ্য নির্বাচিত বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির সরকারের যে নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন, নতুন পদক্ষেপ নিয়েছিলেন, যে রেড রোডে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ যাদের নামাজ দীর্ঘ বছর ধরে, বিগত কয়েক বছর ধরে রেড রোডে নামাজ সম্পূর্ণ হয়ে আসছে, সেই নামাজের জায়গাটা স্থানান্তর করে ব্রিগেডের মাঠ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল, বা স্থানান্তর করে ব্রিগেডের মাঠে স্থানান্তর করা হয়েছিল। সেই সিদ্ধান্তটাকে, সেই পদক্ষেপটাকে আপাতত স্বাগত জানিয়েছিলাম, সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে যখন জানতে পারছি, এখন যখন দেখছি যে পশ্চিমবঙ্গের সরকার নিজের উদ্যোগে, দায়িত্ব সহকারে, নিজ উদ্যোগে রেড রোড এবং মেয়ো রোড, কলকাতার ব্যস্ততম রাস্তা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আমরা জানি, এবং ভারতবর্ষের একটা ব্যস্ততম শহর, মেট্রোপলিটন সিটি, সেই শহর কলকাতা, সেই কলকাতার ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ করা, 1 দিন না, 2 দিন না, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 7 দিন বন্ধ করে ইয়োগা উদযাপন করা হবে। তাহলে এর দ্বারা সরকারের মানসিকতা এবং সরকারের উদ্যোগ খুব পরিষ্কার এবং খুব স্পষ্ট যে সরকার আসলে দ্বিচারিতা করছে, সরকার আসলে বিমাতৃসুলভ আচরণ করছে এবং বৈষম্যমূলক ব্যবহার করছে। সরকার কখনোই বৈষম্যমূলক আচরণ করতে পারে না। সংবিধানের নামে শপথ নিয়ে একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই বৈষম্যমূলক, বিমাতৃসুলভ আচরণ করতে পারে না। সংবিধানের নামে শপথ নিয়ে একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই বৈষম্যমূলক, বিমাতৃসুলভ আচরণ করতে পারে না। মুসলমানদের জন্য একটা নিয়ম প্রযোজ্য হবে বা অন্য কোনো পারপাসে অন্য নিয়ম প্রযোজ্য হবে, এটা কখনোই কাঙ্ক্ষিত না। আমরা বৃহত্তর স্বার্থে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, বৃহত্তর স্বার্থে রেড রোড থেকে নামাজটাকে স্থানান্তর করে ব্রিগেডের মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে সাধুবাদ জানিয়েছিলাম। তার কারণ সরকারের এই পদক্ষেপ, এই সিদ্ধান্তের পিছনে একটা যুক্তি ছিল। সেই যুক্তিটা হচ্ছে কি, যে মানুষ যাতে কোনো রকমভাবে যানজটের মুখোমুখি না হন, যাতে কলকাতা শহরে কোনো রকম যানজট তৈরি না হয়, যাতে মানুষ পথ যন্ত্রণার হাত থেকে রক্ষা পান।
তাহলে মানুষকে পথযন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়াতে গেলে, রক্ষা করতে গেলে, তাহলে মানুষের এই যে একটা রাস্তাতে যানজট তৈরি হওয়া বা গণপরিবহনকে সচল রাখার জন্য যেই সিদ্ধান্তটা সরকার নিল যে ঈদের নামাজটাকে রেড রোড থেকে ব্রিগেডের মাঠে স্থানান্তর করা হবে, ভালো জিনিস, ভালো উদ্যোগ, সাধুবাদ জানিয়েছি, স্বাগত জানিয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই একই রাস্তা রেড রোড এবং মেয়ো রোড সেটাকে বন্ধ করে 7 দিন বন্ধ করে যোগা দিবস উদযাপন হবে এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হবেন, হাজার হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আসবেন। তাহলে এর ফলে কি পশ্চিমবঙ্গ বা কলকাতার রাস্তার যানজট মুক্ত হবে? মানুষের কি পথ যন্ত্রণা মুক্ত হবে? তাহলে কি গণপরিবহন সচল থাকবে বা থাকছে? যারা অফিস আদালত করেন, যারা অফিসে জয়েন করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে জয়েন করতে পারছেন না। আসলে কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ক্ষোভে ফুঁসছে। যোগাটা ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য, মস্তিষ্কের জন্য, মানব দেহের জন্য খুব ভালো জিনিস। যোগা করতে কোনো আপত্তি নেই, যোগা মানুষ করুক, তাকে সমর্থন করব, উৎসাহ দেব। আমি নিজেও করতে পছন্দ করি এবং করতে ইচ্ছুক, করব অবশ্যই। কিন্তু কোনো একটা কিছু করতে গিয়ে, এক শ্রেণীর মানুষের সুবিধা করতে গিয়ে, এক শ্রেণীর মানুষকে উল্লসিত করতে গিয়ে আমি একটা বৃহৎ সংখ্যক মানুষকে সমস্যার মুখোমুখি করব এবং সরকারি উদ্যোগে, এটা কখনোই প্রত্যাশিত না, এটা কখনোই কাঙ্ক্ষিত না, এটা অসাংবিধানিক, বেআইনি। এটার বিরুদ্ধেই আমরা কথা বলছি। এই সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্যই তাদেরকে বিজেপি স্থানান্তরিত করা হয়েছিল এবং যোগা তো রেড রোডেই হচ্ছে। দেখুন, বিজেপি একটা এমন রাজনৈতিক দল যেই দলটা সাম্প্রদায়িকতা, বিভাজন এবং ধর্মীয় মেরুকরণ এই কয়েকটা শব্দের মধ্যে থেকেই ভিত্তি করেই বিজেপি নামক রাজনৈতিক দলের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। সুতরাং সাম্প্রদায়িকতা, বিভাজন, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম এই কয়েকটা শব্দের মধ্যে দিয়েই বিজেপির যে দলীয় সংবিধান, সেই সংবিধান পরিচালিত হয় এবং বিজেপি নামক রাজনৈতিক দলটা পরিচালিত হয়। বিজেপি অতীতেও সাম্প্রদায়িক মন্তব্যের মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবন পরিচালিত করেছেন, আগামী দিনেও করবেন, এখনও করছেন। সুতরাং বিজেপি শুধুমাত্র মুসলিম বিরোধী কথা বলবো না, বিজেপি আসলে হিন্দু বিরোধীও। আমরা যদি খুব বৃহত্তর স্বার্থে, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দেখি, ব্যাখ্যা করি, ভাবনা চিন্তা করি, আমরা দেখতে পাবো যে বিজেপি যে সমস্ত কর্মকাণ্ডগুলো, যে সমস্ত পদক্ষেপগুলো, সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোতে হিন্দু সমাজের, সনাতন সমাজের বৃহত্তর কোনো স্বার্থ সেখানে থাকে না। আসলে বিজেপি শুধুমাত্র বড় লোকেদের পার্টি, কর্পোরেটদের পার্টি, পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী এদের পার্টি, এদের জন্যই বিজেপির কর্মকাণ্ড। বিজেপি কখনোই মানুষের কথা ভাবে না, হিন্দু মুসলিমের কথা ভাবে না, শুধুমাত্র মুসলিম বিরোধিতা করে এক শ্রেণীর উগ্র মানুষের ভোটের সমর্থন পাওয়ার জন্য বিজেপি এগুলো করেন। আসলে বিজেপি যেটা করছেন সেটা জনবিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে এর উত্তর দেবেন। আমরা বামপন্থীরা মানুষের নেতৃত্বে, মানুষকে সাথে নিয়ে আগামী দিনে রাস্তায় থাকব। প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আগামী দিনেও আসবেন, অতীতেও এসেছেন। তাদের নিরাপত্তার স্বার্থে কোথাও কোথাও রাস্তাকে সাময়িককালের জন্য বন্ধ করে দেওয়া হয়, যদিও এটাও সমর্থনযোগ্য না, এটাও সমর্থিত না। কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে কখনো কখনো পদক্ষেপ নিতে হয় সাময়িক সময়ের জন্য। সেটা কখনো কখনো কোনো ক্ষেত্রে সমর্থনযোগ্য, সমর্থন করতে হয়। কিন্তু তার জন্য 7 দিন ধরে বন্ধ করা হবে একটা ব্যস্ততম শহরের ব্যস্ততম রাস্তাকে, এটা কখনোই সমর্থন করতে পারি না। প্রধানমন্ত্রী তিনি আসছেন, তার নির্দিষ্ট নিরাপত্তা আছে, তিনি আসবেন, তার নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং প্রশাসন করবেন, তার তো একটা সুরক্ষা আছে। কিন্তু তার সুরক্ষা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের আরও 9 কোটি মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলবো, হেনস্থার মধ্যে ফেলবো, নাজেহাল করব, এটা তো কখনো সমর্থনের জন্য যোগ্য না। সংবিধানে নির্দিষ্ট বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল,
আইনের চোখে সমতা, আইনের চোখে সাম্যতা। এই সাম্যতা এবং সমতা, একজন কৃষকের যেমন আইন তার জন্য যেমন আইন, একজন শ্রমিকের জন্য যেমন আইন, একজন বিচারপতির জন্য যেমন আইন, একজন চিকিৎসকের জন্য যেমন আইন, একজন আইনজীবীর জন্যও তেমন আইন, আবার প্রধানমন্ত্রীর জন্যও ঠিক একই আইন প্রযোজ্য, একই সংবিধানের নিয়ম প্রযোজ্য। তাহলে আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল, আমার যেমন নিরাপত্তার দাম রয়েছে, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও নিরাপত্তার মূল্য রয়েছে। কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে বেশি কিছু নিরাপত্তা পাবেন, স্বাভাবিক, এটা সংবিধান স্বীকৃত। কিন্তু আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে একজনকে নিরাপত্তা দিতে গিয়ে, একজন বিশিষ্ট ব্যক্তিকে নিরাপত্তা দিতে গিয়ে বাকি সংখ্যক মানুষের, কোটি কোটি মানুষকে নাজেহালের মধ্যে ফেলবে, এটা কখনোই সমর্থনযোগ্য না। এই জায়গাটাতেই বলছি। দিলীপ বাবু কি বলছেন, দিলীপ ঘোষ কি বলছেন, সেটা আইন না, সেটা সংবিধান না। সংবিধান কি বলেছে সেটাই সাংবিধানিক নিয়ম। দিলীপ বাবু আগেও একাধিক কথা বলেছেন, আবার এখনও বলছেন, হয়তো আগামী দিনেও বলবেন। আসলে দিলীপ বাবুর রাজনৈতিক জীবনের যে সূচনা, দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের সূচনা সাম্প্রদায়িকতা, বিভাজন, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ওনার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। সুতরাং উনি ওই কথাগুলোই বলবেন। ওনার সংবিধানে, দিলীপবাবুর সংবিধানে ওই কথাগুলোই আছেন, উনি বলবেন। পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, এই সমস্ত কথাগুলো দিলীপবাবুর মস্তিষ্কে আছে। দিলীপবাবু যখন প্রাথমিক স্কুলে পড়তেন তখন থেকে, উনি যেই আরএসএসের স্কুলে পড়তেন তখন থেকে ওনাকে এই শিক্ষাগুলোই দেওয়া হয়েছে। সুতরাং উনি সেই শিক্ষায় শিক্ষিত, সেই আদর্শে আদর্শিত, উনি সেখান থেকে কথাগুলো বলছেন। দিলীপবাবুর কথার সম্পূর্ণ বিরোধিতা করছি, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে নিন্দা করছি, বিরোধিতা করছি, সমালোচনা করছি। আশা করব দিলীপবাবু পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মন্ত্রী, আগামী দিনে এমন কোনো বক্তব্য, এমন কোনো মন্তব্য করবেন না যে কথাগুলোর সাংবিধানিক বৈধতা, গ্রহণযোগ্যতা থাকবে না, আমরা আশা করব। না, আরএসএসের নেতা দিলীপবাবু, দিলীপ ঘোষ, এটা সবাই জানে যে আরএসএসের আদর্শে আদর্শিত। আরএসএস বিজেপি চালাচ্ছে, এটা তো পরিষ্কার স্পষ্ট। এতে আবার নতুন কি আছে? এটা নতুনত্ব কিছু তো নেই, তো এটা পুরাতনত্ব। আরএসএস বিজেপি চালাচ্ছে, আরএসএসই বিজেপিকে চালায়, এটা তো পুরাতনত্ব। এর মধ্যে নতুন কিছু নেই তো, এটা তো ঘোষিত, এটা তো পরিষ্কার জলের মতো স্পষ্ট। আমরা বলছি, আমরা বামপন্থীরা বলছি, আমাদের কথা কারোর কাছে তিতো লাগতে পারে, টক লাগতে পারে, কিন্তু আমরা টক লাগলেও, তেতো লাগলেও আমরা সত্যি কথা সত্য করেই বলবো, সাদা কথাকে সাদা করেই বলবো। একদম শেষ প্রশ্নে যাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগা করতে আসছেন এবং ওই দিন নাকি 45 মিনিট ধরে তিনি যোগা করবেন, কিন্তু মণিপুর এত বছর, মণিপুর বছরখানেক ধরে জ্বলছে, কিন্তু সেইখানে যাওয়ার তার সময় নেই বা সেই সম্পর্কে কোনো বার্তাও তিনি দিচ্ছেন না। এটা আমাদের লজ্জা, এটা ভারতবাসী হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের লজ্জা, আমাদের লজ্জা, আমাদের লজ্জা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাসে 5 বার 10 বার, মাসে 10 দিন 15 দিন 20 দিন উনি বিদেশের মাটিতে ঘুরে বেড়াতে পারেন, সেটা সরকারি কোনো কাজে যাক, কোনো ব্যক্তিগত প্রয়োজনে যাক, উনি বিদেশের মাটিতে ভ্রমণ করে বেড়াচ্ছেন আমাদের সকলের ট্যাক্সের টাকা নিয়ে, করের টাকা নিয়ে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদেরই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য মণিপুর, সেখানে আমাদেরই ভাই বোনেরা অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, শোষিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, সেখানে যাওয়ার জন্য 1 দিন 1 ঘন্টার জন্য সময় পাচ্ছেন না। কিন্তু উনি এখানে দীর্ঘক্ষণ ধরে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারেতে আসলেন, নিশ্চয়ই আসবেন। এখানে যোগা করতে আসছেন, নিশ্চয়ই আসবেন। ওনার আসতে কোথাও বাধা নেই, উনি আসতেই পারেন, সাধুবাদ জানাই, স্বাগত জানাই। প্রধানমন্ত্রী আসবেন, ভালো জিনিস। কিন্তু আমরা তো আশা করেছিলাম যেখানে মানুষ চিৎকার করছেন, যেখানে মানুষ খেতে পাচ্ছেন না, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, প্রকাশ্য দেবালোকে মহিলাদেরকে নগ্ন করে ঘোরানো হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সেখানের মা বোন, শিশু, ভাই বোন, আমাদের সহ নাগরিকাদের কথাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এটা আমাদের কাছে সত্যিই অত্যন্ত লজ্জার বিষয়। আমরা আশা করব এই যে এখান থেকে যোগা করে উনি যাবেন, আশা করি এখান থেকে ফিরে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে ভিজিট করতে যাবেন। আমাদের ভাই বোনেরা, মণিপুরি ভাই বোনেরা যারা অত্যাচারিত হচ্ছেন তাদের সঙ্গে দেখা করতে যাবেন, আমরা আশা করব। এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো যে আমাদের যারা বাংলার নেতারা আছেন, বিজেপির নেতারা আছেন, তাদের মাধ্যমে আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল আমি দাবি জানাবো যে আপনারা অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করুন যাতে তিনি মণিপুরে একবার ভিজিট করে আসেন।